নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। শুনতে থাকুন প্রেমেন্দ্র মিত্রের কিশোর কল্পবিজ্ঞান উপন্যাস শুক্রে যারা গিয়েছিল, আজ দ্বিতীয় পর্ব। চেয়ারের হাতল আপনা থেকে ধরে না ফেললে তারা বোধহয় ছিটকেই পড়ে যেত। চারিধারে দেওয়াল, যন্ত্রপাতি প্রভৃতি সবকিছুই তখন কোনো বিপুল ভূমিকম্পের নাড়ায় যেন থরথর করে কাঁপছে। হতভম্ব হয়ে দুজনে পরস্পরের মুখের দিকে একবার তাকালো। ব্যাপারটা কি দেখবার জন্যই সমর এবার চেয়ার ছেড়ে উঠে পড়ল। অজয়ও ব্যস্তভাবে উঠে পড়ে জিজ্ঞাসা করলে, কি করা যায়? ভোগেল বা তোমার ডক্টর ব্রুলকে তো একবার খোঁজা দরকার। এই আসি বলে তিনি গেলেন কোথায়? অজয় একটু ইতস্তত করে বললে, তাকে না পেলেই বা ক্ষতি কি? তার মানে আমার সমস্ত ব্যাপারটা ভালো লাগছে না। অনেক দূর আমরা এগিয়ে এসেছি বটে, কিন্তু আর এ ব্যাপারে নিজেদের না জড়ানোই বোধহয় ভালো। এখন চুপি চুপি সরে পড়বার সুযোগ যদি পাওয়া যায়। সমর একটু হেসে বললে, এই সুবুদ্ধি আগে ছিল কোথায়? তাছাড়া সরে পড়বার সুযোগ কি পাওয়া যাবে? দেখতে ক্ষতি কি? যন্ত্রটা কেন এমন দুলে উঠল বুঝতে কিন্তু পারছি না। বাইরে বেরোতে পারলে হয়তো তাও বোঝা যাবে, কিন্তু আপাতত এ কামরার বাইরে যাওয়াও সমস্যা হয়ে উঠল। ডক্টর ব্রুলকে এড়াতে হলে যে দরজা দিয়ে তিনি বেরিয়েছেন সেটি ব্যবহার না করাই ভালো, কিন্তু আর কোনো পথ তো নেই। যেভাবে তারা ওপরের করিডর থেকে এই ঘরটিতে নেমেছিল তার কল কৌশলও তাদের জানা নেই। তারা নেমে ঘরে ঢোকবার পরেই সে করিডর আবার ওপরে উঠে গেছে এবং কামরাটির দেওয়ালও খাড়া হয়ে উঠেছে। সে করিডর লিফট, আবার নামাবার কোনো গোপন কলকব্জা আছে কিনা তারা অনেকক্ষণ ধরে খুঁজেও বার করতে পারলে না। শেষে নিরুপায় হয়েই ডক্টর ব্রুল যেদিক দিয়ে গেছেন সেই দরজাই তাদের ব্যবহার করতে হলো। দরজার পরেই আর একটা লম্বা বারান্দার মতো ঢাকা জায়গা। যন্ত্রটির একেবারে এক কিনারা দিয়ে এই বারান্দাটি যে চলে গেছে তা দেওয়ালের গায়ের ছোট ছোট গোল জানলার মতো ফোকর ও ওপরের বাঁকানো নিচু ছাদ দেখেই বোঝা যায়। ফোকরগুলি অবশ্য ঢাকা দেওয়া। বারান্দাটি যন্ত্রের পেছনে একটি ঘরে গিয়ে শেষ হয়েছে। সমস্ত বারান্দা সাবধানে পার হওয়ার সময় তারা কারো দেখা পায়নি। সে ঘরের সামনে এসে তাদের কিন্তু থমকে দাঁড়াতে হলো। যন্ত্রটি এখনও আগের মতো কাঁপছে, তবে অনেক মৃদুভাবে, কিন্তু সে কম্পনের আওয়াজ ছাড়িয়ে ঘরের ভেতর থেকে একটি আওয়াজ শোনা যাচ্ছে মনে হলো। ডক্টর ব্রুল হয়তো এই ঘরেই আছেন। তাঁকে এড়িয়ে যেতে হলে এই ঘরে না যাওয়াই সঙ্গত, কিন্তু অন্যদিকে কোনো যাবার পথও যে নেই। সমর শেষ পর্যন্ত সাহস করে ভেজানো দরজাটা ঈষৎ ঠেলে উঁকি মারল। এই ঘরটিও অদ্ভুত সব যন্ত্রপাতিতে ভর্তি, কিন্তু লোক সেখানে কেউ নেই বলেই মনে হলো। একটি যন্ত্রের কাঁচ ঢাকা কাঁটা একটু কাঁপছে, তার আওয়াজই তারা বাইরে থেকে পেয়েছে। ডক্টর ব্রুলি হয়তো সেটা কোনো কারণে চালিয়ে অন্য ঘরে গেছেন। এই ঘর পার হলে হয়তো বাইরে বেরোবার রাস্তা পাওয়া যেতে পারে। দুজনে পা টিপে টিপে এবার তাই ভেতরে ঢুকল, কিন্তু ওধারের দরজা পর্যন্ত পৌঁছনো তাদের হলো না। এই যে ওধারের দরজা দিয়ে ডক্টর ব্রুলি প্রবেশ করলেন। আপনারা আমায় খুঁজতে বেরিয়েছেন নাকি? সহজভাবে কথাগুলি বলবার চেষ্টা করলেও ডক্টর ব্রুলকে কোনো কারণে বিশেষ উত্তেজিত বলেই মনে হলো। কি যে কারণ তাঁর পরের প্রশ্নে তার একটু আভাসও যেন পাওয়া গেল। তাদের এরকমভাবে চলে আসা সম্বন্ধে আর কোনো কৌতূহলই প্রকাশ না করে হঠাৎ জিজ্ঞাসা করলেন, আপনারা এর মধ্যে এখানে আসবার পথে আর কাউকে দেখেছেন? আর কাউকে? না। ডক্টর ব্রুল একটু চুপ করে থেকে বললেন, দেখবার অবশ্য কথা নয়, অমন সুবিধে পেয়ে সে এখানে আর থাকে। কিন্তু এ কথা জিজ্ঞাসা করবার মানে কি ডক্টর ব্রুল? এই যন্ত্রটিতে আমরা ছাড়া আর কে আছে? নেই কেউ, কিন্তু ছিল। কে সে? এখনই বা গেল কোথায়? অবাক হয়ে দুজনে প্রশ্ন করলে। ডক্টর ব্রুল এবার উচ্চৈঃস্বরে হেসে উঠলেন, যেই হোক আর যেখানেই যাক, আর আমাদের স্পর্শ করবার ক্ষমতা তার নেই। না, এ হেঁয়ালি ভেদ করা অসম্ভব।
ব্রুলের ভাবগতিক দেখে তিনি সম্পূর্ণ প্রকৃতিস্থ কিনা তাই সন্দেহ হয়। তবু কৌতূহল দমন করা তাদের পক্ষে কঠিন। অজয় গম্ভীরভাবে বললে, লোকটি যেই হন আপনার খুব বন্ধু বলে মনে হচ্ছে না। তিনি এখানে এসেছিলেন কিভাবে, গেলেনই বা কি করে? ডক্টর ব্রুল একটু ভুরু কুঁচকে বললেন, এসেছিলেন খুব সাধারণভাবেই, গেলেন কি করে আমিও ঠিক বুঝতে পারছি না, কিন্তু এখন যাওয়া আসা সবই বৃথা। ডক্টর ব্রুল আবার উচ্চৈঃস্বরে হেসে উঠলেন। লোকটা সত্যিই উন্মত্ত হয়ে গেল নাকি? এই অদ্ভুত যন্ত্রে এইরকম উন্মাদের সঙ্গে বেশিক্ষণ কাটাতে হলেই হয়েছে আর কি। সমর ইচ্ছা করেই আগের প্রসঙ্গ ছেড়ে দিয়ে বললে, যন্ত্রটা হঠাৎ দুলে উঠল কেন বলতে পারেন ডক্টর ব্রুল? এখনো কাঁপছে, দেখছেন তো? তাই তো দেখছি। আপনি জানেন না এ বিষয়ে কিছুই? অজয় বেশ কঠিন স্বরেই প্রশ্ন করলে। জানি না এমন কথা তো বলিনি। ডক্টর ব্রুল অদ্ভুতভাবে হাসতে লাগলেন। অজয় অত্যন্ত উষ্ণস্বরে বললেন, আপনার রসিকতা এখন খুব মুখরোচক হচ্ছে না ডক্টর ব্রুল। আমাদের ফন্দি করে এখানে নিয়ে এসেছেন বটে, কিন্তু তাতে আমাদের কিনে ফেলেননি। এখন আমাদের কয়েকটি প্রশ্নের জবাব দিতে আপনি বাধ্য। নিশ্চয়ই, নিশ্চয়ই। পাশের দুটি চেয়ার তাদের দেখিয়ে ডক্টর ব্রুল আবার বললেন, আপনারা শান্ত হয়ে বসুন, আপনাদের সমস্ত কৌতূহল আমি চরিতার্থ করছি। অত্যন্ত বিরক্ত হলেও সমর ও অজয়কে অগত্যা বসতেই হলো। তাদের কাছেই একটি চেয়ারে বসে ডক্টর ব্রুল হেসে বললেন, আমি কে এ প্রশ্নের বোধহয় আর উত্তর দিতে হবে না। আমি যে ডক্টর ব্রুল এ বিষয়ে তো আপনাদের কোনো সন্দেহই নেই। এখন আপনারা জানতে চান এ যন্ত্রটি কি, কেনই বা এখানে আপনাদের এনেছি, কেমন না? সমর ও অজয় ঘাড় নাড়লে। ডক্টর ব্রুল নাটুকে ভঙ্গিতে বললেন, এ যন্ত্রকে পৃথিবীর অষ্টম আশ্চর্য অনায়াসে বলতে পারেন। এর নাম এখনো ঠিক হয়নি। আপনাদের মধ্যে কারো কবিত্ব শক্তি থাকলে এর নাম একটা পরে ভালো দেখে রাখতে পারবেন, যেমন। সমর অত্যন্ত বিরক্তির স্বরে বললে, অত বাজে কথা শুনবার আমাদের সময় নেই ডক্টর ব্রুল। তাদের বিরক্তির পরিচয় পেয়েও কিছুমাত্র না দমে ডক্টর ব্রুল বলে চললেন, সময় আছে বই কি মিস্টার রায়, অনেক সময় আছে। এত সময় যে আপনি হাঁফিয়ে উঠবেন, দিন রাত্রি পর্যন্ত খুঁজে পাবেন না। না, লোকটা সত্যিই বদ্ধ পাগল। কে জানে কোন মুহূর্তে কি অদ্ভুত কাণ্ড সে করে বসতে পারে। অজয় ও সমরের অস্বস্তি ক্রমশই বাড়ছিল। তবু বাইরে শান্ত ভাব দেখাবার চেষ্টা করে অজয় বললে, আচ্ছা সে কথা থাক, কিন্তু এই যন্ত্রের সঙ্গে আমাদের সম্পর্ক কি? বলেছি তো, আপনাদের সাহায্য আমি চাই। কি সাহায্য? প্রথমত এই যন্ত্রটি চালাতে, দ্বিতীয়ত মানুষ যা কল্পনা করেনি কোনো দিন সেই ঐশ্বর্য সংগ্রহ করতে, এমন বিশাল রাজত্বের মালিক হতে পৃথিবীতে যার তুলনা নেই। না, এবার আর কোনো সন্দেহই নেই, তারা সত্যি কোনো ভয়ঙ্কর উন্মাদের পাল্লায় পড়েছে। বিজ্ঞানের সাধনা করতে করতে উন্মাদ হয়ে গেছে এমন লোকের কথা তাদের অজানা নয়। সাধারণ উন্মাদের চেয়ে তারা ঢের বেশি ভয়ঙ্কর। তাদের তীক্ষ্ণ বিকৃত বুদ্ধি ভাবতে পারে না এমন দুষ্কর্ম নেই। উন্মাদের কথার প্রতিবাদ করলেই নাকি তারা আরও বেশি ক্ষেপে ওঠে। সমর তাই অত্যন্ত শান্তভাবে বললে, কিন্তু তার জন্য আমাদের চেয়ে ঢের ভালো লোক তো আপনি পেতে পারতেন, আপনার নিজের দেশের কোনো লোক। ডক্টর ব্রুল আবার হেসে উঠলেন, পেতে অনায়াসেই পারতাম, কিন্তু ইচ্ছা করেই নিইনি মিস্টার রায়। আমার এবং আমার দেশের কীর্তির শরিক কাউকে হতে দেব কেন? ইউরোপ আমেরিকার কাউকে নিলে আমার অধিকারে তার দেশের হয়ে অন্তত সে দাবি করতে পারত। আপনাদের বেলা সে ভয় তো নেই। আপনাদের কিছু পুরস্কার দিলেই সব হ্যাঙ্গামা চুকে যাবে। ভারতবর্ষের হয়ে তো আর ভাগ চাইতে আপনারা পারবেন না, চাইবার আপনাদের জোরই নেই। আমরা যে আপনাকে সাহায্য করতে রাজি হবই, এটা আপনি তাহলে ধরে নিয়েছেন। তা নিয়েছি বই কি। যদি আমরা রাজি না হই? ডক্টর ব্রুল একটু হাসলেন মাত্র, কোনো উত্তর দিলেন না। অজয় আবার বললে, কিংবা আমরা যদি চলে যেতে চাই? ডক্টর ব্রুল তেমনই হেসে বললেন, তাতেও আমি বাধা দেব না। তাহলে ধন্যবাদ ডক্টর ব্রুল, আমাদের উঠতেই হলো। কিন্তু কথাটা সম্পূর্ণ তার মুখ দিয়ে বেরোলো না, অর্ধেক তার গলাতেই আটকে গেল। চোখের সামনে যে ব্যাপার সেই মুহূর্তে ঘটল, তাতে অবশ্য হতবুদ্ধি না হওয়াই আশ্চর্য।
হয় এতে নিজের চোখকে অবিশ্বাস করতে হয়, নয় মাথা ঠিক আছে কিনা সে বিষয়ে ঘোরতর সন্দেহ জাগে। ব্যাপারটা ঘটল সমরকে নিয়ে। যেন কোনো ভোজবাজিতে সমর হঠাৎ চেয়ার থেকে একেবারে উঁচু ছাদ পর্যন্ত লাফিয়ে সেখানে ঠেকা খেয়ে তখন শূন্যে কাত হয়ে ভাসছে দেখা গেল। না, নিজের চোখে অবিশ্বাস করবার কিছু নেই, মাথাও তার এক মুহূর্তে বেঠিক হয়ে যায়নি। শুধু এমন একটি ব্যাপার এই যন্ত্রযানটির মধ্যে সম্প্রতি ঘটেছে যা তার কল্পনারও অতীত। হতভম্ব অবস্থায় ভয় ভাবনার মধ্যেও সমরের মুখ থেকে হাসি চাপা অজয়ের দায় হয়ে উঠেছিল। একেবারে ভ্যাবাচাকা খেয়ে নিজের অসহায় অবস্থায় সে বেচারার মুখের ভাব যা হয়েছে তা দেখবার মতো। শূন্যে হালকা হাওয়া ভরা বেলুনের মতো বলতে গেলে প্রায় ভেসে উঠেই সমর কামরাটির আর এক প্রান্তে নেমে গিয়ে তখন হাত পা ছড়িয়ে পড়েছে। পড়ে কিন্তু ওঠবার আর তার নাম নেই, ওঠার চেষ্টা করা বোধহয় যুক্তিযুক্তও নয়। অজয় নিজেও একটা অদ্ভুত ব্যাপার টের পাচ্ছিল। হাত পা দেহ সমস্ত যেন তার আলগা ও অবশ হয়ে গেছে। নিজেকে কেমন অসম্ভব রকম হালকা বোধ হচ্ছে। চেয়ারের ওপর যেন সে আসনটা ছুঁয়ে আছে মাত্র, কোনো ভার তার সেখানে নেই। নড়াচড়া করতে গেলে দেহ তার বশে থাকবে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ। না, উঠতে গিয়ে সমরের মতো অবস্থায় পড়তে সে রাজি নয়। কিন্তু এ রহস্যের অর্থ কি? অজয় ব্রুলের মুখের দিকে কৌতূহল ভরে তাকালো। তাদের বিমূঢ় ভাব দেখে তিনি মুচকে মুচকে হাসছেন দেখে তার গা সত্যি জ্বলে উঠল। কি শয়তানি ফন্দি খাটিয়েছেন আপনি? অত্যন্ত রাগের স্বরে সে জিজ্ঞাসা করলে। আমি খাটিয়েছি? শয়তানি ফন্দি? ডক্টর ব্রুল একেবারে আকাশ থেকে পড়ার ভান করে বললেন, আমায় বড় বেশি সম্মান দিচ্ছেন নাকি? বড় বৈজ্ঞানিক আমায় বলতে পারেন, কিন্তু প্রাকৃতিক নিয়ম উল্টে দেবার মতো জাদুকর আমি বোধহয় নই। কিন্তু এ ব্যাপারের মানে কি? অত্যন্ত সন্দিগ্ধ, এমনকি ভীত কণ্ঠেই অজয় জিজ্ঞাসা করলে। মানে বোঝা খুব কঠিন নয়। আগেই তো বলেছি প্রাকৃতিক নিয়ম একটু ওলট পালট হয়ে গেছে। প্রাকৃতিক নিয়ম? অজয় ও সমর পরস্পরের মুখের দিকে বিমূঢ়ভাবে তাকালে। প্রাকৃতিক নিয়ম ওলট পালট হবে কেন? কেন হয় বুঝতে পারছেন না? ডক্টর ব্রুল একটু হাসলেন। সমর এতক্ষণে অত্যন্ত চটে উঠে বললে, বুঝতে আমরা চাই না। যে শয়তানিই আপনি খেলে থাকুন, আমাদের জোর করে এখানে রাখতে পারেন না। আমরা নেমে যাব। বড় লম্বা পা তাহলে বাড়াতে হবে যে মিস্টার রায়। অজয় প্রায় দাঁত খিচিয়েই বলে উঠল, আপনার রসিকতা বড্ড দীর্ঘ হয়ে উঠছে নাকি? সোজা কথা বলুন, আপনি সহজে আমাদের যেতে দেবেন না আমাদের জোর করতে হবে? জোর করে কিছু লাভ আছে কি? যেতে দেবার সাধ্য সত্যি যে আমার নেই। আর নেই মানে? মানে বুঝিয়ে দিচ্ছি। এদিকে এই চেয়ারটার কাছে দুজনে এসে বসুন। দেখবেন খুব সাবধানে আস্তে আস্তে ধরে আসবেন। হাত পাগুলো এখানে আবার শাসন মানে না। খানিকটা আচ্ছন্ন বিমূঢ়ভাবে, খানিকটা কৌতূহল ভরে দুজনে প্রতিবাদ না করে এবার উঠে সেদিকে গেল। কিন্তু যাওয়াটা কি সোজা? হঠাৎ যেন তারা ছোট শিশুর মতো হাঁটার কায়দাও একেবারে ভুলে গেছে। হাত পা দেহ আর তাদের নিজের আয়ত্তে নেই। সবচেয়ে মজার কথা, তাদের দেহগুলো যেন পালকের মতো হালকা হয়ে গেছে। একটু হাওয়া লাগলেই তারা যেন উড়ে যেতে পারে। কোনো রকমে পা ঘষে ঘষে সাবধানে তারা তবু ডক্টর ব্রুলের নির্দেশ মতো তাঁর কাছে দুটি চেয়ারে এসে বসল। তাদের পায়ের কাছে ম্যানহোলের ঢাকনির মতো একটি গোল চাকতি এবার সরিয়ে ফেলে ডক্টর ব্রুল বললেন, জীবনের সবচেয়ে আশ্চর্য দৃশ্যের জন্য প্রস্তুত হন। ঘর অন্ধকার করে দিচ্ছি। অন্ধকারে আবার কি দেখা যাবে? বলতে না বলতে ঘরের আলো নিভে গেল। কিন্তু এ কি? সেই ম্যানহোলের মতো গোল জায়গাটি থেকে চাঁদের আলোর মতো অপরূপ এক আলো এসে সমস্ত ঘর ভরিয়ে দিয়েছে। চাঁদের আলোই বা তাকে বলা যায় কি করে? চাঁদের আলো তো সবুজ হয় না। এ আলো বেশ স্পষ্টই সবুজ, এবং চাঁদের আলোর চেয়েও উজ্জ্বল। অজয় তবু ব্যঙ্গের সুরে বললে, সবুজ আলোই তাহলে পরমাশ্চর্য দৃশ্য। এই দৃশ্য দেখেও আমাদের সংকল্প বদলালো না ডক্টর ব্রুল। আমরা নামতে চাই। বললাম তো, তাহলে বড় বেশি নামতে হবে। এই ফাঁক দিয়ে ভালো করে তাকিয়ে দেখুন, অত দূর নামা সম্ভব হবে কি? কত দূর? নিচের দিকে ঝুঁকে এইটুকু জিজ্ঞাসা করতে গিয়েই
অজয় ও সমরের মুখের কথা মুখেই আটকে গেল। কাঁচের মতো পুরু স্বচ্ছ জিনিসে ঢাকা গোল ফাঁকটি দিয়ে যা দেখা যাচ্ছে তা বিশ্বাস করাই কঠিন। কারখানা হলের কোনো অংশ নয়, পার্থিব কোনো দৃশ্যই নয়। সেখান দিয়ে দেখা যাচ্ছে উজ্জ্বল তারায় ভরা আকাশ। সে আকাশের রূপও কিন্তু একেবারে তাদের ধারণার অতীত। প্রথমত, এত উজ্জ্বল নক্ষত্র কোনোদিন তারা দেখেছে বলে মনে করতে পারে না। কিন্তু নক্ষত্রের উজ্জ্বলতার চেয়েও আশ্চর্য সেখানে আরেকটি জিনিস। সবুজ চাঁদ ছাড়া তাকে আর কিছু বলে বোঝানো যায় না, যদিও চাঁদের চেয়ে তা অনেক বড় এবং তার আলোর রঙও আলাদা। সেদিকে চেয়ে থাকতে থাকতে সন্দেহ হয় সত্যিই আকাশ না কোনো কৃত্রিমভাবে সাজানো দৃশ্য তারা দেখছে। অন্ধকারে এবার ডক্টর ব্রুলের স্বর শোনা গেল। পৃথিবীর কোনো মানুষের এ দৃশ্য দেখবার সৌভাগ্য হয়নি মিস্টার রায়। কি বলছেন ডক্টর ব্রুল? অজয়ের গলার স্বর অস্পষ্ট, উত্তেজনায় রুদ্ধ। ব্যাপারটার আভাস যে সে এবার পেয়েছে। ঠিকই বলছি, পৃথিবীকে এত দূরে কোনো মানুষ ফেলে আসেনি। খানিকক্ষণ সবাই একেবারে নিস্তব্ধ। নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। অজয় ও সমর বিস্ময়ে নির্বাক হয়ে নিচের কল্পনাতীত দৃশ্য থেকে চোখ ফেরাতে পারছিল না। ডক্টর ব্রুল যা বললেন তার সম্পূর্ণ মর্ম অত্যন্ত ধীরে ধীরে তখন তাদের মন যেন গ্রহণ করছে। এমন অসম্ভব আজগুবি কথায় এক মুহূর্তে বিশ্বাস করা সত্যিই সহজ নয়। পৃথিবী ছেড়ে তারা চলে এসেছে। যে তারালোক মানুষের সুদূর কল্পনার ক্ষেত্র, সেইখান দিয়ে তারা সত্যিই চলেছে। পৃথিবী তাদের কাছে সবুজ চাঁদের মতো হয়ে গেছে। এ কি সহজে মন মানতে চায়? এই যন্ত্রযানের দেওয়ালের বাইরে পৃথিবীর হাওয়া নেই, শুধু শূন্য ইথার লোক। এ কথা ভাবলেই যে ভয়ে বিস্ময়ে আনন্দে শিউরে উঠতে হয়। ডক্টর ব্রুলি প্রথম কথা বললেন। তাঁর গলার স্বর একটু বদলে গেছে, সে স্বর আবেগে গাঢ়। আপনাদের উপর চালাকি ও জোর খাটিয়েছি বটে, কিন্তু এমন কীর্তির ভাগও আপনারা পাবেন পৃথিবীর মানুষের যা স্বপ্নের অতীত। এ অভিযানে যেতে পাওয়ার সৌভাগ্য যে কত বড়, আশা করি তা বুঝে আমায় ক্ষমা করবেন। সমর ও অজয় দুজনের কারো তখন কথা বলার ক্ষমতা নেই। ডক্টর ব্রুল আবার বললেন, এখন আর ফেরবার উপায় নেই বলেই শুধু নয়, আশা করি নিজে থেকেই এবার আমায় সাহায্য করতে আপত্তি করবেন না। অজয় এবার ধরা গলায় জিজ্ঞাসা করলে, আমরা কোথায় চলেছি? গোল জানলার ঢাকনি বন্ধ করে আলো জেলে দিয়ে ডক্টর ব্রুল এবার একটু হেসে বললেন, ধরুন যেখান থেকে আপনারা এসেছেন বলেছিলেন। আমরা এসেছি বলেছিলাম বলতে গিয়েই সমরের মনে পড়ল প্রথম পরিচয়ের সময় চটে গিয়ে তারা ভোগেলকে কি বলেছিল। মঙ্গল গ্রহ? মঙ্গল না হোক শুক্র হতে পারে। কিন্তু সে কি সম্ভব? সম্ভব করার চেষ্টা তো আমরা করব, তারপর যা হয়। ডক্টর ব্রুল কথা বলতে বলতে একটু উত্তেজিত হয়ে উঠলেন। অসম্ভবকে সম্ভব করাই তো মানুষের কাজ। তুষারমেরু জয় করা একদিন অসম্ভব ছিল, সমুদ্রের তলা দিয়ে যাওয়া মানুষের কল্পনাতীত ছিল। মানুষ পাখির মতো আকাশে ওড়া একদিন অসম্ভব মনে করেছে, কিন্তু শেষ পর্যন্ত তাও সম্ভব হয়েছে। পৃথিবী ছাড়িয়ে গ্রহলোকে যাওয়াও অসম্ভব থাকবে কেন? শূন্যলোকে নিজের জোরে চলতে পারে এমন কোনো যন্ত্র মানুষ পরিকল্পনা করতে পারেনি বলেই এতদিন গ্রহলোক তার অগম্য ছিল। কিন্তু সেই যন্ত্র এতদিনে সৃষ্টি হয়েছে। গ্রহলোক আমাদের অধিকারে কেন আসবে না? অজয় ব্যগ্রভাবে জিজ্ঞাসা করলে, এই যন্ত্রই তাহলে আপনি গোপনে এতদিন তৈরি করেছেন? কিন্তু সুদূর গ্রহ পর্যন্ত পৌঁছবার ক্ষমতা কি এর আছে? ডক্টর ব্রুল একটু হাসলেন, তারপর বললেন, আছে বলেই তো মনে করি। এই যন্ত্রযানের বেগ যে কিরকম তা তো দেখতে পেলেন। পৃথিবীকে এরই মধ্যে আমরা কোথায় ফেলে এসেছি। তার মাধ্যাকর্ষণ শক্তি পর্যন্ত আর এখানে ভালো করে পৌঁছচ্ছে না। সমর সবিস্ময়ে কি জিজ্ঞাসা করতে যাচ্ছিল, ডক্টর ব্রুল তার আগেই বললেন, হ্যাঁ মিস্টার রায়, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি এখানে ক্ষীণ বলেই আপনি চেয়ার থেকে উঠতে গিয়ে অমন বিপদে পড়েছিলেন। পৃথিবীর টানের বিরুদ্ধে নড়তে চড়তে আপনার যতটা শক্তি লাগতো এখানে তা লাগে না।
সেই জন্যেই সামান্য একটু চেয়ার থেকে উঠবার চেষ্টাতেই আপনি শূন্যে ভেসে উঠেছিলেন। আমাদের ভার এখন কমে গেছে, ক্রমশ একেবারে থাকবে না বললেই হয়। এই কথাটা বুঝে আমাদের চলতে হবে। অজয় এবার জিজ্ঞাসা না করে পারল না, কিন্তু যে লক্ষ্য নিয়ে আমরা চলেছি সেখানে আমরা যদি পৌঁছতেও পারি, তাহলেও সেখানে আমরা নামতে যে পারবো তার ঠিক কি? পৃথিবীর সঙ্গে সেই গ্রহের মিল না থাকতে পারে, সেখানে হয়তো মানুষের নিঃশ্বাস নেবার মতো হাওয়াই নেই। সে বিপদ তো আছেই। শূন্য আকাশের আমরা প্রথম কলম্বাস। সে ভয় পিছলে আমাদের চলবে কেন? তাছাড়া আমরা একেবারে প্রস্তুত না হয়ে যাচ্ছি না। ডক্টর ব্রুল আরও কি বলতেন, এমন সময় সমর হঠাৎ বলে উঠল, ওদিকের দরজাটা খুলল কি করে ডক্টর ব্রুল? আগে তো খোলা ছিল না। দরজা খোলা? ডক্টর ব্রুল ও অজয় দুজনেই চমকে সেদিকে ফিরে তাকালেন। সকলেরই মুখে উদ্বেগের চিহ্ন। সত্যি কামরার পিছনের দিকের দরজাটা আধা ভেজানো হয়ে রয়েছে। অজয় তাড়াতাড়ি ব্যাপারটা দেখবার জন্য উঠতে যাচ্ছিল। ডক্টর ব্রুল হঠাৎ হেসে ওঠা এসে থেমে গেল। হাসছেন যে? জিজ্ঞাসা করলে সমর। হাসছি আপনাদের ভয় দেখে। আপনাদের মনে বেশ ধোঁকা লেগেছে দেখছি। এখনো ভাবছেন যন্ত্রযানে কোনো শত্রু লুকিয়ে আছে। আপনার কাছেই তো সে কথা শুনলাম। ডক্টর ব্রুল আবার হেসে বললেন, বলেছি তো, ছিল বটে কেউ এখানে, কিন্তু একবার ছাড়া পেয়ে এখানে লুকিয়ে থাকার মতো বোকা সে নিশ্চয়ই নয়। কিন্তু দরজাটা তাহলে খুলল কি করে? দরজা খোলাই ছিল, আপনারা লক্ষ্য করেননি। তাছাড়া ও দরজার ওধারে শেষ কন্ট্রোল কেবিন। যন্ত্রযান কোন দিকে যাবে ওখান থেকে ঠিক করা হয়। সে ঘর থেকে পালাবার পথ নেই। দরজা যদি কেউ খুলে থাকে তাহলে সে ও ঘরেই আছে এখনো। আপনাদের সন্দেহ ভঞ্জনের জন্য চলুন, দেখে আসি। আপনার যদি কোনো সন্দেহ না থাকে তাহলে আর দেখবার দরকার কি? সমর একটু ক্ষুণ্ণ হয়েই বললে। তার দৃঢ় বিশ্বাস দরজাটা আগে খোলা ছিল না। সন্দেহ না থাকলেও একেবারে নিশ্চিন্ত হওয়ার জন্যেই দেখা দরকার। চলুন, এই যন্ত্রযানের রহস্য কিছু জানতে পারবেন। তিনজনে অত্যন্ত সাবধানে মাধ্যাকর্ষণহীন নতুন অবস্থার সঙ্গে যতদূর সম্ভব নিজেদের মানিয়ে এবার পেছনের সেই কন্ট্রোল কেবিনে গিয়ে ঢুকল। সেখানকার যন্ত্রপাতির মর্ম সমর ও অজয় না বুঝুক, সেই ছোট্ট ঘরটিতে কারও লুকিয়ে থাকবার সম্ভাবনা বা সেখান থেকে পালাবার পথ যে নেই, এটুকু বুঝতে দেরি হলো না। অজয় একটু লজ্জিত হয়ে বললে, আমার কিন্তু কেমন মনে হলো যে এ দরজাটা আগে খোলা ছিল না। ডক্টর ব্রুল হেসে বললেন, সে আপনার মনের ভুল। আমিও গোড়ায় ভয় পাইনি এমন নয়। এই কন্ট্রোল কেবিনে কোনো শত্রু ঢোকা বড় কম বিপদের কথা তো নয়। আমাদের অভিযানের সার্থকতা, আমাদের ভবিষ্যৎ সমস্ত এই ঘরটির উপর নির্ভর করছে। এখানে কিছু বিগড়লে, একটা যন্ত্র একটু এদিক ওদিক হলে আমাদের আর কোনো আশা নেই। এই অসীম শূন্য আকাশে সমুদ্রের হালভাঙা নৌকার মতোই আমরা আর কোনো আশ্রয় পাব না। নিজের শক্তি ফুরিয়ে যাওয়ার পর আমাদের সমাধি কারা হয়ে উল্কার মতো কোনো গ্রহের টানে এ যন্ত্রযান শূন্য আকাশে অনন্তকাল ঘুরে মরবে। অজয় গম্ভীর মুখে বললে, বেশ সান্ত্বনার কথা শোনালেন, যা হোক। তারপর জিজ্ঞাসা করলে, আচ্ছা, এই যন্ত্রযানের নিজের শক্তিটা কি? কিসের জোরে আমরা এই শূন্য আকাশে চলেছি তাই তো এখনো বুঝলাম না। ডক্টর ব্রুল হাসলেন, সব আপনাদের বুঝিয়ে দেব। শূন্য আকাশের এই জাহাজের আমরা তিনজন মাত্র মাল্লা। আমাদের সকলকেই সব কথা জানতে হবে। আপাতত কিন্তু একটু খাওয়া দাওয়ার চেষ্টা দেখলে বোধহয় ভালো হয়। এই আকাশ রাজ্যে পৃথিবীর মতো দিন রাত্রি নেই, কিন্তু খিদেটা ঠিক সময় মতোই আসে। ডক্টর ব্রুল কন্ট্রোল কেবিনের দরজা বন্ধ করে তাদের নিয়ে এবার এগিয়ে চললেন। যে ঢাকা ডেকের মতো জায়গা দিয়ে তারা আগে এ ঘরে এসেছিল, সেখান দিয়ে এবার ডক্টর ব্রুল আর একটি ছোট কামরায় তাদের নিয়ে গিয়ে তুললেন। বোঝা গেল সেটি খাবার ঘর ও ভাঁড়ার। রূপোর মতো ঝকঝকে ধাতুতে এ ঘরের দেওয়াল থেকে আসবাবপত্র সমস্ত তৈরি। মাঝে একটি সেই ধাতুর টেবিল ও তার চারপাশে কয়েকটি চেয়ার। খিদে সমর ও অজয়ের সত্যিই পেয়েছিল। নানা ব্যাপারের উত্তেজনায় এতক্ষণ শুধু সে বিষয়ে হুঁশ ছিল না। কিন্তু ডক্টর ব্রুল রেফ্রিজারেটরের মতো একটি আলমারি থেকে যে খাবার বের করলেন তা দেখে তাদের চক্ষু স্থির।
এক একটি প্লেটে ছোট সন্দেশের মতো দুটি করে চৌকো জিনিস। জিনিসটি যে কি তা বোঝা গেল না, শুধু তার সঙ্গে এক গ্লাস করে যে জল দেওয়া হয়েছে তা সত্যিকার বলেই মনে হলো। সমর হেসে বললে, ডক্টর ব্রুল, খিদেটা এখনো আমাদের পৃথিবীর মতোই আছে, ওরকম বরাদ্দে চলবে না। এই বরাদ্দেই চলবে মিস্টার রায়, তা না হলে বছর তিনেকের মতো সাধারণ খাবার সঙ্গে নিতে হলে এত বড় যন্ত্র জানেও আর অন্য কিছুর জায়গা হতো না। তার মানে? অজয় সবিস্ময়ে বললে, খাবারও আপনার বৈজ্ঞানিক নাকি? নিশ্চয়ই, দেখতে ওইটুকু হলে কি হয়, আমাদের শরীরের সব প্রয়োজন ওতেই মিটবে। এছাড়া উপায়ও ছিল না। 3 বছর কেন, তারও ঢের বেশি হয়তো আমাদের এই যন্ত্রযানেই কাটাতে হবে। অন্য কোথা থেকে আহার আমাদের নাও জুটতে পারে। এতদিনের রসদ আর কোনোভাবে নেওয়া সম্ভব নয়। বৈজ্ঞানিক খাবারের তাই ব্যবস্থা করতে হয়েছে। সমর ও অজয় বৈজ্ঞানিক খাবার তখন চেখে দেখেছে। এই খেয়ে 3 বছর কাটাতে হবে শুনে তাদের মন একটু দমেই গিয়েছে। ডক্টর ব্রুল আবার হেসে বললেন, খাবার শুধু নয়, যন্ত্রযানের অনেক কিছুই আসল নয়, নকল। নিঃশ্বাস নেবার এই হাওয়া পর্যন্ত। তা না হলে 3 বছর কেন, 3 হপ্তাহে যন্ত্রযানে আমরা বেঁচে থাকতে পারতাম না। আমাদের নিঃশ্বাসে এখানকার অক্সিজেন যেমন ফুরিয়ে যাচ্ছে, তেমনই একটি যন্ত্রে আবার সে অক্সিজেনের অভাব পূরণ হয়ে যাচ্ছে। অজয় হেসে বললে, এ যন্ত্রযান ছোটখাটো একটি সম্পূর্ণ জগৎ তাহলে, কিন্তু কিসের জোরে এ চলেছে তা তো এখনো বুঝলাম না। ডক্টর ব্রুল খানিক চুপ করে থেকে বললেন, বিস্তারিতভাবে পরে সমস্ত বুঝতে পারবেন। এখন এইটুকু জানতে পারেন যে আমাদের এই যন্ত্রযানটি একটি বিশাল হাউই ছাড়া আর কিছু নয়। হাউই? আপনি হাউই বোমা তৈরি করেছিলেন বলে জানতাম, কিন্তু হাউই জাহাজ? হ্যাঁ, সেই হাউই বোমা তৈরি করতে গিয়েই যন্ত্রযানের কল্পনার প্রথম জন্ম হয়। পৃথিবীর হাওয়ায় যে এরোপ্লেন ও জেপেলিন চলে, পৃথিবীর বাইরে তারা অচল। হাওয়া না থাকলে তাদের আর কোনো শক্তি নেই। পৃথিবীর বাইরে একমাত্র হাউইয়ের মতো জিনিস নিজের জোরে চলতে পারে। হাউই কেমন করে আকাশে ওঠে নিশ্চয়ই জানেন। আগুন জ্বলে ওঠে, তার ভিতরকার বারুদের বিস্ফোরণ হয়, বাইরের দিকে সেই বিস্ফোরক বেরিয়ে যাবার সঙ্গে ভেতরের দিকে প্রচণ্ড ঠেলা দিয়ে যায়, সেই ঠেলাতেই হাউই উপরে ওঠে। ওঠবার সময়ে যন্ত্রযানের গায়ে অনেকগুলি বড় নলের মতো জিনিস লক্ষ্য করেছিলেন বোধহয়। সেইগুলির মধ্য দিয়ে অনবরত হাউইয়ের বারুদ বিস্ফোরণের সঙ্গে বেরিয়ে যাচ্ছে। যন্ত্রযানও তার ঠেলা পেয়ে এগিয়ে যাচ্ছে। পৃথিবীর মাধ্যাকর্ষণ ও হাওয়ার বাধা না থাকায় হাউই বারুদের শক্তি অবশ্য এখানে অনেক বেশি। অজয় ও সমর দুজনেই যন্ত্রযানের সমস্ত অদ্ভুত ব্যাপার শুনে একটু স্তম্ভিত হয়ে গেল। অজয় প্রথমে জিজ্ঞাসা করলে, এই এত বড় যন্ত্রের এত জটিল ব্যাপার আমরা 3 জনে চালাবো কি করে? এই জাহাজের সমস্ত কলগুলোই তো এখনো দেখিনি। সেগুলো ঘুরতে তো বোধহয় আধ ঘন্টা লেগে যাবে। ছোটখাটো একটা জাহাজের চেয়ে কম তো কিছু নয়। ডক্টর ব্রুল বললেন, ঘরগুলো না ঘুরেই দেখতে পারেন কিন্তু। সে আবার কি রকম? ডক্টর ব্রুল উঠে গিয়ে এক ধারের একটি টাঙানো পর্দা তুলে দিলেন। পেছনে একটা আয়নার মতো জিনিস দেখা গেল, কিন্তু আয়নার মতো হলেও সেটি কাঁচের নয়, অন্য কোনো ধাতুতে তৈরি। এই আয়নার নিচে টাইপরাইটারের মতো অনেকগুলি অক্ষর লেখা বোতাম সাজানো। ডক্টর ব্রুল বললেন, এ হলো আমাদের কলের চোখ। এই যন্ত্রযানের ভিতরে বাইরে যেখানে খুশি একে পাঠাতে পারি। কোথায় পাঠাবেন বলুন? যে ঘর থেকে আমরা খানিক আগে এলাম সেইটিই দেখাই, চিনতে পারবেন? সমর উত্তেজিতভাবে বললে, দাঁড়ান, এতে বাইরের দৃশ্যও কি দেখা যায় নাকি? তা যায় বই কি। বাইরের পোর্ট হোল না খুলে এই কলের চোখেই আমরা আকাশের যে কোনো দিক দেখতে পারি। আচ্ছা, তাহলে পৃথিবীর দৃশ্যটা আরেকবার দেখতে চাই। সমরের কথা শেষ হতে না হতে ঘরের আলো নিভিয়ে ডক্টর ব্রুল একটি বোতাম টিপে দিলেন। সঙ্গে সঙ্গে আয়নার উপর মিশকালো আকাশ ও ঈষৎ সবুজ চাঁদের মতো পৃথিবীর রূপ ভেসে উঠল। এখন পৃথিবী আরও অনেকটা দূরে সরে গিয়ে আর একটু ছোট হয়ে এসেছে। অজয় কৌতূহল ভরে জিজ্ঞাসা করলে, একটা জিনিস ভারী অদ্ভুত লাগছে ডক্টর ব্রুল, সেই জন্যই পৃথিবীর দৃশ্য আবার দেখতে চেয়েছিলাম। আচ্ছা, পৃথিবীর আলো একটু সবুজ দেখাচ্ছে কেন? এর উত্তর খুব সোজা, ডক্টর ব্রুল বললেন।
পৃথিবীর সবুজ গাছপালার দরুনই তা থেকে যে সূর্যের আলো প্রতিফলিত হয়ে আসছে তার রং একটু সবুজ দেখায়। মঙ্গল গ্রহের রং লাল দেখে অনেক বৈজ্ঞানিক মনে করেন যে সেখানে নিশ্চয়ই লাল রঙের গাছপালা আছে। এই প্রসঙ্গে অন্যমনস্ক থাকার দরুন এতক্ষণ আয়নার দিকে কারোই দৃষ্টি ছিল না। ডক্টর ব্রুল বোতাম টিপে পৃথিবীর দৃশ্যটি তুলে দিতে যাচ্ছিলেন। হঠাৎ সেদিকে চোখ পড়ায় তিনি চমকে উঠে বললেন, সর্বনাশ! অজয় ও সমর আয়নার দিকে চেয়ে কিন্তু সর্বনাশের কোনো আভাস দেখতে পেলে না। অবাক হয়ে তারা জিজ্ঞাসা করলে, কি হয়েছে ডক্টর ব্রুল? দেখতে পাচ্ছেন না? পৃথিবীর ছবি ঠিক আয়নার মাঝখানে নেই, একটু ধারে সরে গিয়েছে। তাতে কি হয়েছে? তাতে বোঝায় আমাদের হাওয়াই জাহাজের গতি হঠাৎ বদলেছে এবং কন্ট্রোল কেবিনে কোনো গোলযোগ ঘটেছে। ডক্টর ব্রুল কথা শেষ না করেই কন্ট্রোল কেবিনের দিকে তখন ছুটেছেন। অগত্যা সমর ও অজয়কেও ডক্টর ব্রুলের পিছু পিছু কন্ট্রোল কেবিনের দিকে যেতে হলো। আগে থাকতে অভ্যেস থাকার দরুন কিনা বলা যায় না, দেখা গেল ডক্টর ব্রুল হাওয়াই জাহাজে তাদের চেয়ে অনেক সহজে চলাফেরা করতে পারেন। তাদের অনেক আগেই তিনি কন্ট্রোল রুমে পৌঁছে গেলেন। তারা যখন সে ঘরে ঢুকল তখন ডক্টর ব্রুল ঘড়ির মতো ডালা দেওয়া একটি যন্ত্রের উপর ঝুঁকে পড়ে অত্যন্ত মনোযোগ দিয়ে কি লক্ষ্য করছেন। ব্যাপারটা কি না বুঝলেও অজয় ও সমর তাঁকে এ সময় কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত মনে করলে না। কিন্তু চুপ করেই বা কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? এদিক ওদিক চাইতে চাইতে নজরে পড়ল ডক্টর ব্রুলের ঠিক পিছন দিকে একটি পোর্ট হোলের ঢাকনি খোলা রয়েছে। তার ভেতর দিকে একটু উঁকি মারতে গিয়ে যে দৃশ্য তাদের চোখে পড়ল তাতে তাদের বিস্ময়ের সীমা রইল না। পোর্ট হোলের ভিতর দিকে আকাশ বা সুন্দর পৃথিবী আর দেখা যাচ্ছে না। সমস্ত আড়াল করে যে বস্তুটি সবেগে তাদের দিকেই এগোচ্ছে বলে মনে হচ্ছে তার কোনো পরিচয় তাদের জানা নেই। প্রথমে তাদের মনে হয়েছিল বুঝি চাঁদেরই অত্যন্ত কাছে তারা এসে পড়েছে, তারই লাভা ভস্মে ঢাকা পাহাড়ময় প্রান্তর তারা দেখতে পাচ্ছে। কিন্তু সেই ভুল ভাঙতে দেরি হলো না। দূরবীনের সাহায্যে তোলা চাঁদের ছবি তারা অনেক দেখেছে, তার সঙ্গে এ জিনিসটির কোনো মিল নেই। চাঁদের মতো লুপ্ত আগ্নেয়গিরির কোনো গহ্বরও সেখানে নেই, সেরকম উঁচু কোনো পাহাড়ও নয়। চাঁদের চেয়ে এ বস্তুটি আকারেও অনেক ছোট, কিন্তু তা বলে উল্কাও তো তাকে বলা চলে না। এত বড় উল্কার কথা তারা কখনো শোনেনি। সবচেয়ে বিপদের কথা এই যে জিনিসটি যেন তাদেরই দিকে দুরন্ত বেগে এগিয়ে আসছে। এই শূন্য আকাশে এই বস্তুটির সঙ্গে ধাক্কা লাগলে ব্যাপারটা যে কি দাঁড়াবে তা বোঝা তাদের পক্ষে কঠিন নয়। আপাতত সেই ভয়েই অজয় নিজেকে আর সামলাতে না পেরে উত্তেজিতভাবে বলে উঠল, কি করছেন ডক্টর ব্রুল? জাহাজের মুখ না ঘোরালে এক্ষুনি যে ধাক্কা লেগে সব চুরমার হয়ে যাবে। ডক্টর ব্রুল গতি নির্দেশের যন্ত্রের উপর থেকে মুখ না তুলেই বললেন, সেটা কি আমারই সাধ? অজয় ও সমরের পক্ষে কিন্তু তখন সামান্য এই হালকা কথায় আশ্বস্ত হওয়া কঠিন। তারা তখন ডক্টর ব্রুলের পাশে গিয়ে উত্তেজিতভাবে দাঁড়িয়েছে। তারা কিছু বলবার আগেই ডক্টর ব্রুল তাদের দিকে ফিরে হেসে বললেন, ভয় নেই, আমাদের হাওয়াই জাহাজ এখন যথেষ্ট নিরাপদ জায়গায় সরে এসেছে। ধাক্কা যখন লাগবার তখন কি করে বেঁচে গেলাম এইটাই আশ্চর্যের বিষয়। তার মানে কন্ট্রোল কেবিনের কি গোলমাল হওয়াতেই তো ধাক্কা লাগবার সম্ভাবনা হয়েছিল? ঠিক তার উল্টো। জাহাজের গতি কি কারণে হঠাৎ বদলে গেছিল জানি না, কিন্তু ঠিক সময় না বদলালে এতক্ষণে আমরা শূন্য আকাশে গুঁড়ো হয়ে যেতাম। কিন্তু জাহাজের গতি অমন বিপদ বুঝে আপনা থেকে বদলালো কি করে? সেইটাই তো ভেবে পাচ্ছি না। যাই হোক, সমস্যার মীমাংসা না হলেও প্রাণে বেঁচে গেছি এটা কম সান্ত্বনা নয়। কিন্তু বিপদ কি সত্যি গেছে? পোর্টহোল দিয়ে চেয়ে দেখুন দেখি। ডক্টর ব্রুল বললেন, দেখবার দরকার হবে না। কাছে আসছে মনে হলেও এখন আর ওটা আমাদের রাস্তায় নেই। না থাকলেই ভালো, কিন্তু বস্তুটি আসলে কি তাই তো জানতে পারলাম না, বললে অজয়। আমিও নির্ভুল কিছু বলতে পারবো না, ডক্টর ব্রুল গম্ভীরভাবে বললেন। তবে আমার অনুমান যদি ঠিক হয় তাহলে ওটা একটা বিরাট উল্কাপিণ্ড ছাড়া আর কিছু নয়। অত বড় উল্কাপিণ্ড? সমর অবাক। পৃথিবীতে গিয়ে পড়বে? পড়বেই এমন কোনো কথা নেই। পৃথিবীর বাইরে দিয়েও মহাকাশে হারিয়ে যেতে পারে। তবে উল্কাপিণ্ড ওর চেয়ে বড়ও হওয়া সম্ভব। আমাদের এই পৃথিবীতে এককালে এমন উল্কাপিণ্ড পড়েছে যাতে গর্তই হয়েছে প্রায় 550 ফুট গভীর। সে গর্তের ব্যাস 4000 ফুট। আমেরিকায় অ্যারিজোনায় আগ্নেয়গিরির গহ্বরের মতো এরকম সব উল্কা পড়ার গর্ত আছে।
সমর উৎসাহ ভরে বললে, উল্কার বদলে এটাকে তাহলে ক্ষুদে গ্রহও তো বলা যায়। ডক্টর ব্রুল হেসে বললেন, তা যায়। মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে এরকম ক্ষুদে গ্রহ অনেক আছে। অজয় বেশ একটু উত্তেজিতভাবেই জিজ্ঞাসা করলে, আচ্ছা সেগুলোতে নামা যায় না? ডক্টর ব্রুল হেসে বললেন, চেষ্টা করলে যায় বই কি, কিন্তু নেমে কোনো লাভ নেই। ওখানে হাওয়া নেই, জল নেই, প্রাণ নেই, শুধু বরফের চেয়ে ঠান্ডা পাথরের দেশ। আমাদের চাঁদের অনেক অনেক আগেই ওদের আয়ু ফুরিয়ে গেছে। অজয়ের কল্পনা কিন্তু তখন এই নিয়ে দৌড় দিয়েছে। সে বললে, কিন্তু একদিন ওখানে হাওয়া তো ছিল, হয়তো তখন ওখানেও পৃথিবীর মতো নানা জীব জন্মেছে। তাদের মধ্যে মানুষের মতো এক জাত হয়তো অনেক উন্নতি করেছিল, এমনই এক সভ্যতা গড়ে তুলেছিল। তাদের সমস্ত ধ্বংসস্তূপ হয়তো এখন ওখানে পড়ে আছে। বাধা দিয়ে ডক্টর ব্রুল বললেন, একটু আস্তে মিস্টার অজয়, একটু আস্তে। প্রাণী বা মানুষের মতো জীব অত সস্তা নয়। আপনি বোধহয় জানেন না, এই বিশাল সৃষ্টিতে এত অসংখ্য গ্রহ নক্ষত্র থাকা সত্ত্বেও অনেক বড় বড় বৈজ্ঞানিক আর কোথাও পৃথিবীর মতো প্রাণ আছে বলে মানতে চান না। তাঁদের মতে বিশেষ কয়েকটি ব্যাপারের একেবারে আকস্মিক যোগাযোগের ফলে পৃথিবীতে প্রথম প্রাণের জন্ম সম্ভব হয়েছে। সেরকম অদ্ভুত যোগাযোগ আর কোথাও কখনো ঘটা সম্ভব বলে তাঁরা মনে করেন না। পৃথিবীর সঙ্গে হাওয়া, জল, উত্তাপ প্রভৃতি সমস্ত উপাদানের মিলই প্রথমত পাওয়া দুর্লভ। মিল হলেও যে প্রাণ থাকবে এমন কোনো কথা নেই। অজয় উত্তেজিতভাবে বলল, বাহ, পৃথিবীতে প্রাণের জন্মের জন্য যেরকম নানা ব্যাপারের যোগাযোগ হয়েছিল, সেরকম না ঘটলেই বা প্রাণের জন্ম হবে না কেন? অন্য রকম যোগাযোগে অন্য রকম প্রাণীর জন্ম তো হতে পারে। ডক্টর ব্রুল হেসে বললেন, এটা আপনি আর একদল বড় বৈজ্ঞানিকের মতোই কথা বলেছেন। তারা মনে করেন এই গ্রহ নক্ষত্রের নানা জায়গায় ভিন্ন অবস্থার মধ্যে অন্যরকম প্রাণীর উদ্ভব হওয়া একেবারে অসম্ভব নয়। সে যাই হোক, ওইসব ক্ষুদে গ্রহের কোনোটিতে নেমে লুপ্ত কোনো সভ্যতার প্রত্নতত্ত্ব জানতে হলে আপনাকে কি করতে হবে জানেন? কি বলুন? অণুবীক্ষণ নিয়ে বসে যেতে হবে। তাতেও কুল পাবেন কিনা সন্দেহ। পৃথিবীর তুলনায় ওসব গ্রহাণু যতখানি ছোট, পৃথিবীর জানোয়ারের তুলনায় ওখানকার জীবও ততখানি ছোট হবার কথা। পৃথিবীর তিমি মাছও এখানকার জলে একটা অদৃশ্য পোকার সামিল হতে বাধ্য। সমর হেসে বললে, থাক তাহলে, ওসব পুঁচকে গ্রহের প্রত্নতত্ত্ব উদ্ধারে আর দরকার নেই। কিন্তু এরকম আরও দু চারটে উল্কাপিণ্ড আচমকা পথে পড়বে না তো? ডক্টর ব্রুল হেসে বললেন, না পড়বারই কথা। তবু আমাদের সাবধান থাকা দরকার। কন্ট্রোলের যন্ত্র একবার যখন বিগড়েছে তখন আবার বিগড়বে না কে বলতে পারে। এবারে অবশ্য তাতে শাপে বর হয়েছে, কিন্তু পরের বার তা নাও হতে পারে। সমর একটু সন্দিগ্ধভাবে বললে, কিন্তু আমি এখনো ব্যাপারটা বুঝতে পারছি না, এরকম ঘটনা কি দৈবাৎ হতে পারে? তাহলে আপনি কি বলতে চান? ডক্টর ব্রুলের গলার স্বর যেন কাঁপছে। আমি যা বলতে চাই তা আপনিও তো জানেন। কিন্তু তা হতে পারে না। ডক্টর ব্রুল এতটা উত্তেজিত কেন যে হলেন, সমর ও অজয় তা বুঝতে পারছিল না। আমি বলছি তা অসম্ভব। এ হাওয়াই জাহাজের মধ্যে লুকিয়ে থাকলে আমার হাতে যে তার নিস্তার নেই এ কথা সে ভালো করেই জানে। সে এখানে থাকতে পারে না। বেশ, বুঝলাম। তবু একবার ভালো করে খোঁজ নিতে দোষ কি? আচ্ছা, তাও নিচ্ছি, দেখুন। বলে ডক্টর ব্রুল কন্ট্রোল কেবিনের কলের আয়নার পর্দাটা তুলে দিলেন। তারপর এক এক করে পরের পর জাহাজের সমস্ত জায়গার বোতাম তিনি টিপে যেতে লাগলেন। নানা রকম যন্ত্রপাতি, নানা রকম সাজ সরঞ্জামে ভর্তি ঘরের পর ঘর, করিডোরের পর করিডোরের ছবি কলের আয়নার ওপর দিয়ে ভেসে যেতে লাগলো। হাওয়াই জাহাজটি যে কত বিশাল ও কি বিচিত্র, পায়ে হেঁটে ঘুরেও বোধহয় সমর ও অজয় এত ভালো করে ধারণা করতে পারত না। কিন্তু সব জায়গায় শূন্য। সমর বলতে যাচ্ছিল, কিন্তু গুপ্তচর যদি কেউ থাকে সে তো আর খোলাখুলিভাবে ঘুরে বেড়াচ্ছে না। কোথাও যদি সে লুকিয়ে থাকে আপনার কলের চোখ টের পাবে কি করে? কিন্তু সে কথা আর বলা হলো না। ডক্টর ব্রুলি হঠাৎ বিস্ময়ের স্বরে বললেন, এ কি, এর মানে? সমর ও অজয় ব্যাপারটা টের পেয়েছিল। ডক্টর ব্রুল বারবার বোতাম টেপা সত্ত্বেও আয়নায় কোনো ছবি আর ফুটছে না। বিশেষ একটি কামরার কলই কেমন করে খারাপ হয়ে গেছে।
আশ্চর্য, এরকম কল খারাপ হবার তো কথা নয়। কোন দিকের কোন ঘরের ছবি ফুটছে না দেখুন তো। ডক্টর ব্রুল বোতামের নম্বর দেখে বললেন, এয়ার প্ল্যান্ট, অর্থাৎ যে ঘরে হাওয়া তৈরির যন্ত্র আছে সেই ঘরের। অজয় গম্ভীর মুখে বললে, চলুন, সে ঘরে এখনই যেতে হবে। এয়ার প্ল্যান্টের ঘরে তাড়াতাড়ি যাবার কথা বলেই অজয়ের মনে পড়ল ডক্টর ব্রুলের কাছে সে শুনেছে যে সে ঘরটি হাওয়াই জাহাজের সামনের দিকে। হাওয়াই জাহাজটি ছোটোখাটো তো নয়, মাধ্যাকর্ষণের অভাবে চলাফেরার যা অসুবিধা, তাতে বেশ কিছুটা সময় তাদের লেগে যাবেই। সেই কথাই সে বলতে যাচ্ছিল, কিন্তু ডক্টর ব্রুল তখন এগিয়ে গিয়ে কন্ট্রোল রুমের আগের ঘরে ঢুকেছেন। অজয় সমরকে সঙ্গে নিয়ে যেতে যেতে বললে, গিয়ে কিন্তু লাভ নেই ডক্টর ব্রুল, এতক্ষণ পরে সেখানে পৌঁছে কি খোঁজ আর আমরা পাবো? ডক্টর ব্রুল উত্তর না দিয়ে গম্ভীর মুখে এক জায়গায় একটি বোতাম টিপে দিলেন। পর মুহূর্তেই ঘরের তলার মেঝে খানিকটা সরে গিয়ে ফাঁক হয়ে গেল। তার ভেতরে দেখা গেল একটি সিঁড়ি নিচে নেমে গিয়েছে। সেই সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে ডক্টর ব্রুল বললেন, আমরা আধ মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যাব, আসুন। সিঁড়ি দিয়ে নামবার পর সামনে একটি দীর্ঘ সুড়ঙ্গ দেখে সমর ও অজয় অবাক হয়ে গেল। সুড়ঙ্গের ঠিক গোড়ায় দু মুখ খোলা বিশাল পিপের মতো একটি জিনিস। পিপের মধ্যে দুধারে বসবার আসনও আছে দেখা গেল। তাদের একধারের আসনে বসিয়ে ডক্টর ব্রুল নিজেও একধারে বসলেন। তারপর পিপের নিচের দিকে মোটরের ক্লাচের মতো একটি জিনিস পা দিয়ে চেপে বললেন, হাওয়াই জাহাজের এটি সুড়ঙ্গ ট্রেন। জাহাজের ঠিক মাঝখান দিয়ে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত গেছে। তাড়াতাড়ি এধার ওধার যেতে হলে এটি আমাদের ব্যবহার করতে হবে। ডক্টর ব্রুলের কথা শেষ হবার আগেই সেই সুড়ঙ্গের মাঝখান দিয়ে পিপের মতো যানটি সবেগে চলতে শুরু করেছে। তার চলাও ভারী অদ্ভুত, কোনো রকম চাকার ওপর নয়, দেখা গেল সুড়ঙ্গের গা দিয়ে সেটি যেন পিছলে যাচ্ছে। খানিক পরেই ডক্টর ব্রুল আবার চাপ তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই যানটি থেমে গেল। সামনের দিক দিয়ে নেমে ডক্টর ব্রুল কোথায় কি করলেন বলা যায় না, কিন্তু দেখা গেল সুড়ঙ্গের এক ধারের দেওয়াল ফাঁক হয়ে গেছে। সেখান দিয়ে ভেতরে ঢোকবার পর পাশাপাশি দুটি দরজা দেখা গেল। দরজার পেছন থেকে একরকম অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে। ডক্টর ব্রুল তাড়াতাড়ি এগিয়ে গিয়ে একটি দরজা খোলার পর অজয় ও সমর বুঝলে শব্দটি এয়ার প্ল্যান্টের পাম্পের। সমস্ত হাওয়াই জাহাজের হাওয়া এখানেই শোধন হয়ে পাম্পের সাহায্যে অপর সব জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এখানেও তো কেউ কোথাও নেই। এয়ার প্ল্যান্টের ঘরটি প্রকাণ্ড, নানা রকম অদ্ভুত যন্ত্র তার চারধারে সাজানো। কোথাও জাহাজের আবদ্ধ হাওয়া শুষে নিয়ে জমাবার ব্যবস্থা, কোথাও সে হাওয়া শোধন করে তাতে যথেষ্ট অক্সিজেন মেশাবার যন্ত্র, কোথাও বিশুদ্ধ হাওয়া অসংখ্য নলের মধ্যে দিয়ে সমস্ত জাহাজে চালিয়ে দেবার পাম্প ইত্যাদি অনেক কিছু সেখানে আছে। ডক্টর ব্রুলের সঙ্গে সমস্ত ঘর তন্ন তন্ন করে খুঁজেও কোনো লোকের পাত্তা কিন্তু তারা পেল না। ডক্টর ব্রুল হেসে বললেন, আমি আগেই জানতাম, আপনাদের বাজে সন্দেহের জন্যে মিছিমিছি এই হয়রানি। কিন্তু আমাদের তো এখানে আসতে একটু সময় লেগেছে, তার মধ্যে সে কোথাও সরে পড়তে পারে না? ডক্টর ব্রুল অজয়ের কথায় এবার একটু বিরক্ত হয়েই বললেন, না, তা পারে না। এখান দিয়ে বেরোতে হলে তাকে সুড়ঙ্গ দিয়েই যেতে হতো, এবং তাহলে সে আমাদের এড়াতে পারত না। বেশ, বুঝলাম আমাদের সন্দেহ অমূলক, কিন্তু এই ঘরের ছবি কেন কলের আয়নায় উঠল না সেটা তো জানা দরকার। সেটা আমি আগেই এসে খোঁজ নিয়েছি। এখানকার কলের আয়নায় একটা বৈদ্যুতিক তার আলগা ছিল, ঠিকমতো বিদ্যুৎ চলাচল হচ্ছিল না। বৈদ্যুতিক তার কেনই বা আলগা হলো? অজয় অবশ্য এ প্রশ্নও জিজ্ঞাসা করতে পারত, কিন্তু ডক্টর ব্রুল যখন বিরক্তই হচ্ছেন, এ প্রশ্ন না করাই ভালো বলে সে চুপ করে রইল। তাছাড়া ডক্টর ব্রুলের নিজের সন্দেহ যদি মিটে থাকে, তাহলে তাদের এ ব্যাপার নিয়ে মাথা ব্যথার কি দরকার? ভবিষ্যতেও এ বিষয়ে নিজে থেকে কিছু বলবে না বলেই সে সংকল্প করলে। তার নিজের মনের সন্দেহ অবশ্য মোটেই দূর হয়নি। ডক্টর ব্রুল স্বীকার করুন আর নাই করুন, হাওয়াই জাহাজে রহস্যজনকভাবে আর একজন লোক যে লুকিয়ে আছে, এ বিশ্বাস ক্রমেই তার বাড়ছিল। সে ঠিক করলে ভবিষ্যতে নিজে থেকে গোপনে এ বিষয়ে সন্ধান নেবার চেষ্টা করবে। ডক্টর ব্রুল কলের আয়নাটি ইতিমধ্যে মেরামত করছিলেন। মেরামত করতে করতেই তিনি বললেন, আমাদের এখন বোধহয় বিশ্রাম দরকার। কেমন, আপনাদের ক্লান্তি লাগছে না? ক্লান্তি? তাই তো, বড় আশ্চর্যের বিষয়।
ট্রেনের ধকলের পর হাওয়াই জাহাজে উঠে তারা তো বেশ ক্লান্ত হয়ে পড়েছিল, মনে আছে। তারপর নানা উত্তেজনার মধ্যে কত সময় যে কেটে গেছে তারা জানতেই পারেনি, কিন্তু তাহলেও সেরকম কোনো ক্লান্তি তো বোধ হচ্ছে না। ডক্টর ব্রুলের কথায় তারা কিন্তু একেবারে অবাক হয়ে গেল। এই জাহাজে আপনারা কতক্ষণ আছেন জানেন? কতক্ষণ? প্রায় 40 ঘন্টা। বলেন কি? 40 ঘন্টা বিশ্রাম না করে, না ঘুমিয়ে আছি? না না, তা হতেই পারে না। ডক্টর ব্রুল কল মেরামত শেষ করে তাদের নিয়ে সুড়ঙ্গ ট্রেনের দিকে যেতে যেতে হেসে বললেন, বিশ্বাস সহজে হয় না বটে, তবে সত্যি 40 ঘন্টা এই জাহাজে আমাদের কেটেছে। অতক্ষণেও তেমন কোনো ক্লান্তি বোধ হয়নি কেন জানেন? না, কিছুই তো বুঝতে পারছি না। ক্লান্তি না বোধ হবার অনেকগুলি কারণ আছে। তার মধ্যে প্রধান হলো এই যে মাধ্যাকর্ষণের প্রচণ্ড টান অনেকটা ছাড়িয়ে এসেছি বলে আমাদের শরীর এখন অনেক হালকা। যে কাজই করি না কেন, পরিশ্রম এখানে অনেক কম। তাছাড়া জাহাজের হাওয়া উঁচু পাহাড়ের হাওয়ার মতো বিশুদ্ধ, তাতে অক্সিজেনের পরিমাণও বেশি। মাধ্যাকর্ষণের টান আরও কমে যাবার পর পৃথিবীর হিসেবে 72 ঘন্টা, অর্থাৎ 3 দিন পর পর একবার ঘন্টা 8 ঘুমোলেই আমাদের চলবে। ইতিমধ্যে তারা সুড়ঙ্গযানে চেপে জাহাজের মাঝামাঝি একটি জায়গায় এসে নেমেছে। সেখান থেকে সুড়ঙ্গের একটি ফাঁক দিয়ে একটি বড় কামরায় তাদের নিয়ে গিয়ে ডক্টর ব্রুল বললেন, এই আপনাদের শোবার ঘর। আপাতত আমরা ঘুমিয়ে নিন, আমি কন্ট্রোল রুমে আছি। এরপর পালা করে আমাদের এক একজনকে কন্ট্রোল রুমে থাকতে হবে। সেখানকার যন্ত্রপাতির রহস্য আপনাদের এবার শেখাব। শোবার ঘরটি চমৎকার। পুরু গদি দেওয়া রূপোর মতো ঝকঝকে ধাতুর তৈরি কয়েকটি খাট চারিধারে পাতা। তারই একটির উপর বসে সমর বললে, একটা কথা এখন আপনাকে জিজ্ঞাসা করতে পারি? পারেন বই কি, বলে ডক্টর ব্রুল হাসলেন। এইভাবে কতদিন আমাদের জাহাজে কাটাতে হবে? পথে যদি কোনো গোলমাল না ঘটে তাহলে পৃথিবীর হিসাবে 5 মাস। 5 মাস? 5 মাস এমন কি বেশি সময় হলো মিস্টার রায়? কলম্বাসকে আমেরিকা আবিষ্কারে বেরিয়ে কতদিন সমুদ্রে থাকতে হয়েছিল মনে করুন তো। কলম্বাসের জাহাজে এখানকার 100 ভাগের 1 ভাগ আরামও ছিল না। কিন্তু এই অসীম শূন্যে 5 মাসেও আমরা কোথাও পৌঁছতে পারবো কি? যতদূর জানি তাতে সবচেয়ে কাছের গ্রহও তো পৃথিবী থেকে কোটি কোটি মাইল দূরে। সে হিসেব না করেই কি বেরিয়েছি মিস্টার রায়? আমাদের এ জাহাজ ঘন্টায় কত হাজার মাইল ছুটে চলেছে জানেন? আপাতত প্রায় 18,000। পৃথিবীর কাছাকাছি আছে শুক্র গ্রহ। ঘুরতে ঘুরতে এক সময় শুক্র পৃথিবীর প্রায় 2,70,00,000 মাইল কাছাকাছি আসে। এইভাবে গেলে 5 মাসের আগেই সেখানে আমরা পৌঁছে যেতে পারি। আমরা কি তাহলে শুক্র গ্রহেই চলেছি? আপনি না মঙ্গল গ্রহের কথা বলেছিলেন? ডক্টর ব্রুল হাসলেন। আমি নিজে থেকে কিছু বলছি না, তবে আপনাদের কথায় কিছু প্রতিবাদও করব না মিস্টার রায়। মঙ্গল গ্রহে আমরা যাচ্ছি না। মঙ্গল গ্রহ সম্বন্ধে পৃথিবীর লোকের কৌতূহল অবশ্য খুব বেশি। ভালো দূরবীনে সেখানে কাটা খালের মতো যেসব দাগ দেখা যায় তা নিয়ে আজ 200 বছর ধরে জ্যোতির্বিদেরা নানা রকম আলোচনা, গবেষণা, কল্পনা করেছেন। অত্যন্ত বুদ্ধিমান, মানুষের চেয়েও সভ্য কোনো প্রাচীন জাত সেই বৃদ্ধ গ্রহে এখনও বাস করে বলে অনেকে অনুমান করেছেন। হয়তো তাঁদের অনুমান সত্যি, হয়তো নয়। কিন্তু সে বুড়ো মরণাপন্ন গ্রহে যাবার আমার কোনো ইচ্ছে নেই। সে গ্রহের পরমায়ু শেষ হয়ে এসেছে। সেখানে নিঃশ্বাস নেবার মতো যথেষ্ট হাওয়া নেই। আমাদের উত্তর মেরুর মতো সে গ্রহের সমস্ত জায়গা ঠান্ডা। যত ঠান্ডা হলে জল জমে বরফ হয়, মঙ্গল গ্রহের তাপ খুব বেশি হলেও তার চেয়ে 15 ডিগ্রি নিচে থাকে। যদি কোনো প্রাচীন জাত সেখানে এখনও টিকে থাকে, তাহলে সে গ্রহের সমস্ত সম্পদ তারা এতদিনে নিঃশেষ করে ফেলেছে। আমি চাই নতুন গ্রহ, এখনও যার কোনো সম্পদ খোয়া যায়নি। সে হিসাবে শুক্রই সবচেয়ে ভালো। শুধু ভালো নয়, শুক্র আমাদের অনেক কাছে। 5 কোটি মাইল পেরিয়ে মঙ্গলের বরফ ঢাকা পিঠে যাওয়ার চেয়ে 2,70,00,000 মাইল পেরিয়ে পৃথিবীর চেয়েও কম বয়সী শুক্র গ্রহে যাওয়ার অনেক সুবিধে। শুক্রকে পছন্দ করার আরও অনেক কারণ আছে। আয়তনে শুক্র প্রায় পৃথিবীরই সমান।
জ্যোতির্বিদেরা তার ঘন মেঘাচ্ছন্ন রূপ দেখে অনুমান করেন পৃথিবীর মতোই সেখানে বায়ুমণ্ডল আছে। সে বায়ুমণ্ডল আমাদের উপযোগী কি না আমরাই প্রমাণ করব। উত্তেজিতভাবে এক নিঃশ্বাসে এতগুলি কথা বলে ডক্টর ব্রুল এবার থামলেন। তারপর হেসে বললেন, আচ্ছা, এবার আপনারা ঘুমন, আমি চলি। সমর ও অজয় কিন্তু তখনই ঘুমোতে যেতে পারলে না। ডক্টর ব্রুল যা বলে গেলেন তাদের মন তখন তাতে বিস্ময়ে স্তব্ধ হয়ে আছে। তারপর এক সময় দুজনেই অবশ্য ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে ঘুমিয়ে সমর ভারী মিষ্টি এক স্বপ্ন দেখছিল। অনেক দিন বাদে সে যেন আবার বাংলাদেশে তাদের গ্রামে ফিরে যাচ্ছে। প্রথমে স্টিমার করে, তারপর স্টিমার থেকে নেমে আঁকা বাঁকা ছোট নদীর ভেতর দিয়ে নৌকোয় তাদের গ্রামে যেতে হয়। বর্ষাকাল, ছোট নদীটি কানায় কানায় ভরা, দুধারে তার যত দূর দৃষ্টি যায় সবুজ ধানের ক্ষেত, মাঝে মাঝে যেন তাল নারকেল গাছের পাহারা দেওয়া খুদে চাষিদের গ্রাম। নদীর জল পাড় ছাপিয়ে ধানের ক্ষেতের ভেতর পর্যন্ত ঢুকে চারিদিকে থই থই করছে। গ্রামের লোকেরা ডোঙা বেয়ে ধানের ক্ষেতের মধ্যে নিজেদের কাজে ঘুরে বেড়াচ্ছে। ডোঙার সাড়া পেয়ে বকের ঝাঁক এখান ওখান থেকে উড়ে সরে যাচ্ছে। দেখতে দেখতে নদীর ধারে নবীগঞ্জের হাট তারা পেরিয়ে গেল। হাটবার নয় বলে সেখানে লোকজন নেই। বাঁশের খুঁটি দেওয়ার ফাঁকা টিনের কটা চালা দাঁড়িয়ে আছে কেমন যেন ছন্ন ছাড়ার মতো। আর বেশি দূর নয়, নদীর একটা বাঁক পেরোলেই তাদের গ্রাম শুরু হবে। গ্রামের জটাধারী শিবের মন্দিরের চূড়ো এখান থেকেই দেখা যাচ্ছে। আর কতক্ষণই বা, তারপর বহুদিন বাদে নিজের বাড়ি ফেরার সে কি আনন্দ। হঠাৎ চট করে সমরের ঘুম ভেঙে গেল। সঙ্গে সঙ্গে মনটা কি খারাপ যে হয়ে গেল তা বলবার নয়। কোথায় তাদের গ্রাম আর কোথায় সে? বাংলাদেশ দূরের কথা, সে পৃথিবীই এখন কোথায় ফেলে এসেছে। নিজেদের গ্রামের দৃশ্য এখন তো সত্যিই স্বপ্নের জিনিস। হয়তো পৃথিবীতেই আর কোনো দিন সে ফিরে যেতে পারবে না। এই শূন্য আকাশেই তার পরমায়ু শেষ হবে কিনা কে জানে। অবশ্য এসব কথা এখন ভেবে মন খারাপ করাই সার। তবে স্বপ্নটা আর খানিকক্ষণ থাকলে সে সুখীই হতো। হঠাৎ স্বপ্নটা ভাঙলই বা কেন? ভাবতে গিয়ে তার মনে পড়ল কি যেন একটা শব্দ সে ঘুমের মাঝে শুনেছিল। কিসের শব্দ তা হতে পারে? এদিক ওদিক চেয়ে কামরাটিতে শব্দ হবার মতো কোনো কারণ সে খুঁজে পেল না। শব্দটা কি তবে কামরার বাইরে হয়েছে? যাই হোক, এখন কিছু ভাববার দরকার নেই বলে সমর আবার ঘুমোবার উদ্যোগ করতে যাচ্ছিল। এমন সময় অজয় যেদিকটায় শুয়েছিল সেদিকে তার নজর পড়ল। আশ্চর্য, অজয় সেখানে শুয়ে নেই। ঘুমোতে ঘুমোতে হঠাৎ উঠে এসে কোথায় গেল? সমরকে না জানিয়ে যাওয়ার কারণই বা কি? ডক্টর ব্রুল কোনো কারণে এসে তাকে ডেকে নিয়ে গিয়েছেন কি? না, ঘুমোনো আর তার হলো না। অজয়ের খোঁজটা নেওয়া দরকার। সমর বিছানা ছেড়ে উঠে পড়ল। কিন্তু মুশকিল বাঁধল বাইরে বেরোনো নিয়ে। হাওয়াই জাহাজের দরজা সব অদ্ভুত, তা যে কী কৌশলে খোলে বা বন্ধ হয় তার জানা নেই। ডক্টর ব্রুল নিজে দরজা খুলে তাদের এ ঘরে ঢুকিয়ে দিয়েছিলেন। তিনি চলে যাবার পর দরজা বন্ধ হয়ে গেছিল। সে দরজা এখন খুলবে কি করে? আর অজয়ই বা এ দরজা খুলে বাইরে গেল কেমন করে? দরজা খোলার কৌশল তারও তো জানা নেই। তবে সমর নিজে থেকে দরজা খোলবার কৌশল আবিষ্কার করবার চেষ্টা অনেকক্ষণ ধরে করলে কিন্তু কোনো ফল হলো না। একটানা দেওয়ালে কোথাও কোনো ফাঁক, হাতল বা বোতাম কিছুই নেই। দেখলে বিশ্বাসই হয় না খানিক আগে এই দেওয়াল ফাঁক হয়ে তাদের ঘরে ঢোকবার পথ দেখা গিয়েছিল। সমর ক্রমশ ব্যাকুল ও ভীত হয়ে উঠল। যতক্ষণ না ডক্টর ব্রুল নিজে থেকে আসেন এই ঘরে ততক্ষণ শেষে তাকে আটক থাকতে হবে নাকি? ডক্টর ব্রুল কতক্ষণে আসবেন তার ঠিক কি? ততক্ষণ সে নিজে বন্দী হয়ে তো থাকবেই, অজয়ের খোঁজেরও কোনো ব্যবস্থা হবে না। না, এখান থেকে তাড়াতাড়ি তার না বেরোলেই নয়। জাহাজের দরজা ভৌতিক নিশ্চয়ই নয়, সে আপাতত খুলতে না পারলেও এ দরজা খোলবার কোনো উপায় নিশ্চয়ই আছে। সেইটা তাকে খুঁজে বার করতে হবে। যেখানে দরজা থাকবার কথা সে জায়গাটা সে তন্ন তন্ন করে খুঁজে দেখলে সেখানে কলকৌশল কিছু সত্যিই নেই। এইবার সে পায়ের তলায় মেঝেটা পরীক্ষা করে দেখলে তার বিশ্বাস সেইখানে দরজা খোলা ও বন্ধ হওয়ার রহস্যের সন্ধান মিলতে পারে। কারণ যতদূর তার স্মরণ হয় ডক্টর ব্রুল ঢোকবার বা বেরোবার সময় কোথাও কোনো কিছু হাত দিয়ে স্পর্শ করেননি।
সুতরাং দরজা পায়ের সাহায্যেই তিনি নিশ্চয়ই খুলেছেন। কিন্তু মেঝেটা অনেকক্ষণ ধরে পরীক্ষা করেও কৌশলটা যে কী সে আবিষ্কার করতে পারলে না। মেঝের উপর ছোট ছোট অনেকগুলো বড়ির মতো ডুমো ডুমো জিনিস দেখে প্রথমে তার খুব আশা হয়েছিল, কিন্তু সেগুলো নানাভাবে নাড়বার চাড়বার ও টেপবার চেষ্টা করেও কোনো ফল হলো না। ডুমোগুলো অবশ্য একটু অদ্ভুত। ওপর দিকটা গোল ও মোলায়েম হলেও প্রত্যেকটির ধারের দিকে একটু করে খাঁজ কাটা। সে খাঁজের কোনো অর্থ বোঝা যায় না। অত ছোট খাঁজে আঙুল দেওয়া যায় না দেখে সমর পকেট থেকে তার সুটকেসের চাবিটা বার করে সেখানে কোনো কিছু আছে কি না দেখছিল। হঠাৎ সেখান থেকে বৈদ্যুতিক শখে এসে চমকে উঠে দেখলে সামনের দেওয়াল ফাঁক হয়ে যাচ্ছে নিঃশব্দে। দরজা খোলা পেয়েও সমর তৎক্ষণাৎ বেরিয়ে যেতে পারল না। রহস্যটা আগে তার ভালো করে বোঝা দরকার। ডুমোগুলির খাঁজে কোনো বৈদ্যুতিক তার যে আছে এবং তাতে চাবি লাগার দরুন বিদ্যুৎ চলাচল হওয়াতেই যে দরজা খুলেছে তা বোঝা শক্ত নয়, কিন্তু বিদ্যুৎ চলাচল হলো কোথা দিয়ে? চাবিটা খাঁজের ভেতর সে অনেকক্ষণ ধরে দিয়েছে, কিন্তু গোড়াতে কোনো রকম শকও পায়নি এবং দরজাও খোলেনি। সুতরাং ঘরের মেঝে বিদ্যুৎ যার ভিতর দিয়ে যায় না এমন কোনো জিনিসে যে তৈরি এটুকু বোঝা যায়। তাছাড়া প্রত্যেকবার নিজে শখে ডক্টর ব্রুল দরজা খুলবার ব্যবস্থা করেন এও হতে পারে না। চাবিটা আর একবার খাঁজের ভিতর দিতে গিয়ে রহস্যটা তার কাছে পরিষ্কার হয়ে গেল। চাবিটা একদিকে নয়, কোনো রকমে একসঙ্গে দুধারের দুটি ডুমোর খাঁজে নিশ্চয়ই লেগেছিল। প্রত্যেক ডুমোর খাঁজেই বৈদ্যুতিক তার আছে। চাবির বা সেই রকম কোনো ধাতুর তৈরি জিনিসের যোগাযোগে তার ভেতর দিয়ে বিদ্যুৎ চলাচল হয় ও দরজা খোলবার গোপন কলও তাতে কাজ করে। ডক্টর ব্রুলের জুতোটি সুতরাং বোঝা যাচ্ছে একটু অসাধারণ। তার তলায় ধাতুর তৈরি কাঠির মতো কোনো জিনিস লাগানো আছে। দরজার সামনে দুটি ডুমোর খাঁজে তিনি সেটি কায়দা করে লাগিয়ে দাঁড়ান। সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। বিদ্যুৎ চলাচল হয় না এমন কোনো জিনিস দিয়ে তাঁর জুতোর ভিতরটাও নিশ্চয়ই ঢাকা, নইলে প্রত্যেকবার দরজা খুলতে তিনিও শক খেতেন। সুড়ঙ্গ গাড়িতে উঠে সে এই দরজার রহস্যই ভাবতে ভাবতে যাচ্ছিল। সে গাড়ি চালানো তার পক্ষে এবার কঠিন হয়নি। গাড়ি চালাবার সেই একই কৌশল পায়ের নিচে সেখানেও কতকগুলি ডুমো। তার খাঁজে এবার সে শক বাঁচাবার জন্য সিল্কের রুমাল হাতে জড়িয়ে চাবিটা লাগিয়ে দিয়েছিল। চাবিটা সরিয়ে না নেওয়া পর্যন্ত যে গাড়ি চলবে এটুকু বুঝতে তার দেরি হয়নি। দরজা খোলবার ও বন্ধ করবার এমন অসাধারণ অদ্ভুত কৌশলের কি দরকার এবং এ কৌশল ডক্টর ব্রুল এ পর্যন্ত তাদের কেন জানাননি তাই ভেবে সে অবাক হচ্ছিল সবচেয়ে বেশি। সঙ্গী হিসেবে নিয়েও ডক্টর ব্রুল তাহলে কি তাদের সম্পূর্ণ বিশ্বাস করেন না? দরকার হলে তাদের অসহায়ভাবে বন্দি করে রাখার মতলব আছে বলেই কি তিনি তাদের এ কৌশল শেখাননি? না, অজয়ের সঙ্গে ব্যাপারটার পরামর্শ করা একান্ত দরকার। ডক্টর ব্রুলকেও সামনাসামনি এ ব্যাপার নিয়ে প্রশ্ন করতে হবে। কে জানে অজয়ের হঠাৎ অন্তর্ধানের ব্যাপারেও তার কোনো হাত আছে কি না। গাড়ি সুড়ঙ্গ পথের শেষে পৌঁছবা মাত্র সিল্কের রুমাল দিয়ে সমর চাবিটা সরিয়ে ফেললে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলাচল বন্ধ হয়ে গাড়ি থেমে গেল। সেখান থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে উঠে কন্ট্রোল রুমে যেতে বেশিক্ষণ লাগল না। কন্ট্রোল রুমে ঢুকে সমর একটু উত্তেজিত স্বরেই ডাকলে, ডক্টর ব্রুল। ডক্টর ব্রুল তার দিকে পিছন ফিরে কন্ট্রোল বোর্ডে কি কাজ করছিলেন তার ডাকে ফিরে তাকালেন। সমরের মুখ দিয়ে কোনো কথা কিন্তু আর বেরোল না। বোধহয় বিস্ময়ে তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে। কন্ট্রোল বোর্ডের কাছে যিনি দাঁড়িয়ে আছেন তিনি ডক্টর ব্রুল নন। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org golpokothar.org